সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ে জীবের বংশগতি বিবর্তন নিয়ে কথা বলব। তো জীবের বংশগতি বিবর্তন চ্যাপ্টারটা অনেক বড় এবং আলোচনা অনেক 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 টপিকস রয়েছে। তো আমি ছোট ছোট আকারে আলোচনাগুলো উপস্থাপন করব। প্রথমে চলে গেছি আমরা বংশগতি জিনিসটা। বংশগতি হচ্ছে যে বংশগতির ইংরেজি শব্দ হচ্ছে হেরিডিটি। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি বা হেরিডিটি। আমি আবারও বলছি, আমার সন্তানের চেহারা আমার মতো, আমার চেহারা আমার বাবার মতো অথবা মার মতো, আমার চোখের রং বা চুলের রং যেরকম আমার সন্তানের সেরকমই। তো এগুলো কিভাবে যাচ্ছে? এই জিনিসগুলো কি, এই যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি। এবং বংশগতির সাথে ওতপ্রোতভাবে জড়িত যেটা হচ্ছে জেনেটিক্স। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন কাজ বংশ পরম্পরায়, আমি বলছিলাম কি বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল যে শাখায় আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি তোমাদেরকে। আমরা জীববিজ্ঞানের যে শাখায় জিনের ব্যাপারটা তোমরা বুঝবে, জিনের গঠন আছে, জিনের কাজ আছে। ওই যে বংশগতি বিদ্যার যে টপিকসগুলো আছে, যে বংশগতি বিদ্যার বৈশিষ্ট্যগুলো পিতামাতার কাছ থেকে সন্তানের দেহে যেভাবে যাচ্ছে, সে কে নিয়ে যাচ্ছে? জিন নিয়ে যাচ্ছে। সে জিনের গঠন, জিনের কাজ এবং জিনটা কিভাবে বংশ পরম্পরায় নিয়ে যাচ্ছে এবং এদের ফলাফলটা কি, এবং এইসব বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা। একটু খেয়াল করো, বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স, তিনটে একই শব্দ, একই একটা পরিপূরক, একটা প্রতিশব্দ আর একটা বলা যায়। এবং এই জেনেটিক শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত। এবং উইলিয়াম ব্যাটসন 1905 সালে জেনেটিক শব্দটি ব্যবহার করে। তোমরা আমার সাথে কথা বলতে পারো আবার, যে উইলিয়াম ব্যাটসন 1905 সালে জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করে। এবং জেনেটিক্সের যে জনক উনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। উনি অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন এবং উনি ছিলেন ধর্মযাজক, অর্থাৎ উনি ধর্ম চর্চা করতেন খুব বেশি। এবং উনি মটরশুটি গাছ নিয়ে উনি প্রথম এই পরীক্ষাগুলো করেন। তারপর থেকে উনি দুটি সূত্র দেন বংশগতিবিদ্যার উপরে। সেই সূত্রগুলির নাম হচ্ছে মেন্ডেলস ল। উপরের ক্লাসে তোমরা পাবে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নামে পরিচিত। আমরা এই আজকে মানে যে বংশগতি বিদ্যা, জেনেটিক্স, এই যে জিনিসগুলো পড়লাম, তার পাশাপাশি আমরা পড়ব ক্রোমোসোম পড়ব, তারপরে ডিএনএ পড়ব, যদি সময় পাই আরএনএটাও আলোচনা করব। তা আমরা এখন আলোচনা করব ক্রোমোজোমের যে ব্যাপার, যেটা হচ্ছে নিউক্লিয়াসে সুতার মতো পেঁচানো অংশ থাকে, তাকে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম বলে। তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসটা আছে, এই যে একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের নিউক্লিওলাস থাকে, তার মধ্যে কিছু কিছু সুতার মতো পেঁচানো জিনিস থাকে, তার নাম হচ্ছে ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম নিয়ে কথা বলবো। ক্রোমোজোম এই চ্যাপ্টারে আসলে বংশগতি বিদ্যায় বংশগতি বস্তু যে জিনিসগুলো, তার মধ্যে ক্রোমোজোম অন্যতম। বংশগতির বস্তুগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ হচ্ছে বংশগতি বস্তু। শুধু ক্রোমোজোম নিয়ে কথা বললেই কিন্তু অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা কথা বলা যাবে শুধু ক্রোমোজোম। আমি অতি সংক্ষেপে তোমাদেরকে ক্রোমোজোম নিয়ে কিছু কথা বলছি। ক্রোমোজোম জিনিসটা আমি বুঝালাম যে ক্রোমোজোম কি। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো
একটা অঙ্গাণু থাকে, যে পেছনেও থাকে, তার নাম হচ্ছে ক্রোমোসোম। তো ক্রোমোসোম আবিষ্কার করে কি? স্টার্স বার্গার, কেউ বুর্গার বলে, কেউ বার্জার বলে, স্টার্স বার্গার বলে। স্টার্স বার্গার কত সালে আবিষ্কার করেছে? 1875 সালে। 1875 সালে ক্রোমোসোম স্টার্স বার্গার বা বুর্গার যাই বলো না কেন সে আবিষ্কার করেছে। তার মনে থাকবে 1875 সালে স্টার্স বার্গার ক্রোমোসোম আবিষ্কার করে। তো ক্রোমোসোম শব্দটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, ক্রোমা এবং সোমা। তোমরা জানো কিনা দেহ কোষকে কিন্তু ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল। সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ, আর ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং। ক্রোমা মানে রং। দেখো ক্রোমোজোমকে ভেঙে ক্রোমা এবং সোমা। ক্রোমা থেকে হচ্ছে রং এবং সোমা থেকে হয়েছে দেহ। তার মানে কি হলো? রং ধারণকারী দেহ। রঞ্জক পদার্থ, ক্রোমোসোমটা রঞ্জক পদার্থ ধারণ করতে পারে। কোন রঞ্জক পদার্থ দিলে সে ক্রোমোসোম অ্যাবজর্ব করতে পারে এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে তখন ইজিলি দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে তুমি দেখতে পাবে না, কিন্তু তোমাকে অবশ্যই কোনো রঞ্জক পদার্থ দিতে হবে। তো এখন এই ক্রোমোসোম কি শুধুমাত্র আদি কোষে প্রকৃত কোষে থাকে এবং শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই থাকে? না, আদি কোষে প্রকৃত ক্রোমোসোমের পরিবর্তে একটু ভালো করে খেয়াল করো। আদি কোষ আমরা জানি যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আদি কোষে প্রকৃত ক্রোমোসোমের পরিবর্তে শুধু ডিএনএ বা আরএনএ থাকে। আদি কোষে প্রকৃত নিউক্লিয়াসে থাকে না, আমরা জানি অপ্রকৃত নিউক্লিয়াস থাকে। এবং আদি কোষে প্রকৃত ক্রোমোসোমের পরিবর্তে কি থাকে? ডিএনএ বা আরএনএ থাকে এবং এদের কি বলা হচ্ছে? আদি ক্রোমোসোম বলা হচ্ছে। এখন এই ক্রোমোসোমের সংখ্যাটা কি? এই ক্রোমোসোমটা হচ্ছে কোষভেদে দুটাও থাকতে পারে, 16টি থাকতে পারে। তো মানুষের এই ক্রোমোসোম কতগুলো? 23 জোড়া, 46টি, 46, 23 জোড়া বা 46টি। হ্যাঁ, আর উচ্চতর জীবী একটু হায়ার পিক্টোগ্রাম, উচ্চতর জীবী কিন্তু ক্রোমোসোম সংখ্যা 2 থেকে 50টি। তার মানে কি হচ্ছে যে 2 থেকে 16টি ক্রোমোসোম হচ্ছে যে কোনো কোষে থাকতে পারে এবং উচ্চতর জীবে 2 থেকে 50টি ক্রোমোসোম থাকে। এবং ক্রোমোসোমের দৈর্ঘ্য কত? 0.25 থেকে 50 মাইক্রন, 0.25 থেকে 50 মাইক্রন, এবং প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোসোমকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে মেটাসেন্ট্রিক, পরে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক আমরা জানি সেন্ট্রোমিয়ারে দুই পাশে দুইটা বাহু থাকে। ক্রোমোসোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে এবং দুই পাশে দুইটা বাহু থাকে। যখন বাহু দুটো একই রকম হবে, মানে একই সমান দৈর্ঘ্য হবে, বাহু দুটো সমান হবে, তখন তাকে কি বলা হবে? মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলা হবে। এবং এই মেটাসেন্ট্রিক ক্রোমোসোমটা কোষ বিভাজনে যে অ্যানাফেজ দশা, সেই অ্যানাফেজ দশায় ভি এর মতো দেখা যায়। সাবমেটাসেন্ট্রিক সামান্য সমান, দুইটা একদম সমান না, একটা ছোট একটা একটু বড় এরকম, এবং অ্যানাফেজ দশাকে এল এর মতো দেখা যাচ্ছে। আমি অ্যাক্রোসেন্ট্রিকটা একটা বাহু লম্বা একটা বাহু ছোট, এবং একে জে এর মতো দেখা যায় অ্যানাফেজ দশায়। এবং টেলোসেন্ট্রিকে শুধুমাত্র একটা বাহু থাকবে। ক্রোমোসোমের টেলোসেন্ট্রিক ক্রোমোসোমটা একটা মাত্র বাহু থাকবে, আর বাকি প্রত্যেকটা ক্রোমোসোমের থাকবে তোমার দুইটি বাহু থাকবে। একটা বাহু কোন একটা বাহু, দুইটা বাহু সমান, কোনটার একটা বাহু লম্বা একটা বাহু খাটো, কোনটার একটা বাহু বেশি লম্বা একটা বাহু বেশি খাটো, এবং শুধুমাত্র একটা বাহু থাকবে কার? টেলোসেন্ট্রিক। তোমরা চিত্রগুলো দেখো একটু। মেটাসেন্ট্রিক দেখো দুইটা বাহু সমান, সাবমেটাসেন্ট্রিক দেখো একটা বাহু সমান এবং একটা বাহু সমান, প্রায় কাছাকাছি, প্রায় সমান। এবং অ্যাক্রোসেন্ট্রিক যেটা জিনিসটা হচ্ছে যেটা, এটা একটা লম্বা একটা একটু বেশি খাটো। এবং টেলোসেন্ট্রিকটা কি হচ্ছে? টেলোসেন্ট্রিক টোটালটাই একমাত্র একটা টোটালটাই একটা। তো আমরা যদি এখন চিন্তা করি, আমরা ক্রোমোসোমের রাসায়নিক গঠন নিয়ে কথা বলি। রাসায়নিক গঠনটাকে আমরা বেসিক্যালি 3টা ভাগে ভাগ করতে পারি। বর্ণনার সুবিধাতে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং একটা হচ্ছে প্রোটিন। আমি আবার বলছি, একটা কি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা কি হচ্ছে প্রোটিন, এবং আরেকটা হচ্ছে অন্যান্য উপাদান। এবং নিউক্লিক অ্যাসিডটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আমার খুব ইচ্ছা ছিল আজকে এই দুটি নিয়ে কথা বলবো, কিন্তু ভিডিওর লেন্থ বেশি হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো এই আলোচনা শেষ করে দেব। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এবং প্রোটিন, প্রোটিনের যখন কথা আসছে, প্রোটিনটা দুই ধরনের, একটা হচ্ছে হিস্টোন, একটা হচ্ছে নন হিস্টোন। আমি আবার বলছি, প্রোটিন কয় ধরনের? এখানে দুই ধরনের, একটা হিস্টোন, একটা নন হিস্টোন। এবং অন্যান্য যে উপাদান আছে দেখতে পাচ্ছ তোমরা, ক্যালসিয়াম আয়ন, ফেরাস আয়ন মানে আয়রনের আয়ন, মানে এগুলো কি ধাতু, ক্যালসিয়াম এবং আয়রন ধাতু, এবং সেই আয়নগুলো ক্রোমোজোমে দেখা যায় এবং এগুলো কি করে, এই আয়নগুলো ক্রোমোজোমের গঠনকে স্থায়ী করে। তো আমি আজকে এই পর্যন্তই শেষ করলাম, কারণ পরবর্তীতে আমি রাসায়নিক ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে কথা বলতে গেলে অনেক 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 কথা বলা যাবে, এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ডিএনএ আরএনএ নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।